আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের সুমাইয়া ম্যাডাম। আজকে তোমাদের সংক্ষিপ্ত আকারে 9 নম্বর শিটের আলোচনা হবে। তো চলে আসি পরে। তোমাদের 9 নম্বর শিটের প্রথমে আছে বাংলা প্রথম পত্র। এখানে তালগাছ কবিতাটি ভালো করে কবির নাম সহ মুখস্থ করবা, ভালোভাবে কবিতাটি মুখস্থ করবে। তারপর আছে শব্দার্থ। শব্দার্থ যেমন স্বাদ, স্বাদ মানে ইচ্ছা, পত্তর, পত্তর মানে পাতা, আর কয়েকটি তোমাদের অতিরিক্ত শব্দার্থ সমাধান দেওয়া হয়েছে, এগুলো ভালোভাবে পড়বে। তারপর আছে শূন্যস্থান, এটা সব অনুশীলনী সমাধান। দীপুর পাখির মতো উড়ার ড্যাশ হয়েছে, ড্যাশের জায়গায় হবে স্বাদ। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। শিলা শীতে ড্যাশ করে কাঁপছে, ড্যাশের জায়গায় হবে শিলা শীতে ড্যাশ করে কাঁপছে, শিলা শীতে থুথুর করে কাঁপছে। শিলা শীতে থুথুর করে কাঁপছে। তারপর আছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ড্যাশ, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এভাবে শূন্যস্থানগুলো অনুশীলন করবে। তারপর আছে সঠিক উত্তর, 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যেটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে, 3 নম্বর উত্তর মাটিকে। এভাবে বাকি সঠিক উত্তরগুলো সমাধান করবে। তারপর অনুশীলনী প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। তালগাছকে দেখে কি মনে হয়, তারপরে প্রশ্ন হচ্ছে মনে স্বাদ কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ লিখো। শীতে প্রশ্নসহ সমাধান দেয়া হয়েছে, এগুলো ভালোভাবে অনুশীলন করবে। তারপর গাছ সম্পর্কে 3টি বাক্য, বাক্য গঠন। বাক্য গঠন আমি দেখিয়ে দিই। পৃথিবী, পৃথিবী দিয়ে তোমাকে বাক্য গঠন করতে হবে। পৃথিবীতে সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এভাবে বাকি বাক্য গঠনগুলো করবে। তারপর আছে বাংলা দ্বিতীয় পত্র। চলে আসি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে প্রথমে আছে তোমাদের যে বাংলা ব্যাকরণ বইটা আছে, ব্যাকরণ বইয়ের 63 পৃষ্ঠার বিপরীত শব্দ অভিজ্ঞ থেকে ওঠা পর্যন্ত ভালোভাবে অনুশীলন করবে। তারপরে আছে এক কথায় প্রকাশ, বাংলা ব্যাকরণ বইয়ের 75-76 পৃষ্ঠার ইতিহাস স্মরণীয় যা থেকে কষ্টে জয় করা পর্যন্ত ভালোভাবে পড়বে। তারপরে চলে আসি রচনায়। রচনা বর্ষাকাল, তোমাদের আগের শীটে প্রথম 2টা পয়েন্ট তোমাদেরকে মুখস্থ করতে বলা হয়েছিল, আর এই শীটে আছে পরের 3টা পয়েন্ট, উপকারিতা, অপকারিতা, উপসংহার। সম্পূর্ণ রচনাটা ভালোভাবে মুখস্থ করবে। তারপরে আসে ইংরেজি প্রথম পত্র।
ইংরেজি প্রথম পত্র, প্রথমে আছে মেক WH কোশ্চেন। WH কোশ্চেন তৈরি করতে হবে। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ ইত্যাদি ব্যবহার করে তোমাদের WH কোশ্চেন তৈরি করতে হবে। আমি দেখাই দিচ্ছি। এই আইটেমটা তোমাদের আগে করানো হয়েছে। 1 নম্বরে আছে রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। তার WH কোশ্চেন তৈরি করতে হবে। রিয়া অ্যান্ড মাসুকের নিচে আন্ডারলাইন। এটার আমরা WH কোশ্চেন তৈরি করব এখন। রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। রিয়া অ্যান্ড মাসুক স্কুলে আসে। এটার এখন WH কোশ্চেন করার জন্য হু ব্যবহার করতে হবে। হু আর অ্যাট স্কুল। আর মনে রাখবা WH কোশ্চেনের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, না হলে WH কোশ্চেনটা হবে না। হু আর অ্যাট স্কুল, তাহলে এটার উত্তর আসতেছে রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল। রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট স্কুল, এটা WH কোশ্চেন হচ্ছে হু আর অ্যাট স্কুল, কারা স্কুলে আসে। আরেকটা দেখাই দিই। দ্য বয় gets ready the boy gets ready for school. আন্ডারলাইন হচ্ছে ফর স্কুলের নিচে। এটা WH কোশ্চেন তৈরি করি। দ্য বয় গেটস রেডি ফর স্কুল। সরি, প্রশ্নবোধক হবে না। বালকগুলো স্কুলের জন্য তৈরি হচ্ছে, তো এটা WH কোশ্চেন হচ্ছে। যেহেতু ফর স্কুল, ফর স্কুলের নিচে আন্ডারলাইন আছে, তাহলে আমাদেরকে হোয়াই ব্যবহার করতে হবে। কেন তারা স্কুলের জন্য, কেন তারা রেডি হচ্ছে। হোয়াই ডাজ দ্য বয় গেট রেডি। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই। বালকটি কেন তৈরি হচ্ছে, উত্তর হচ্ছে দ্য বয় গেটস রেডি ফর স্কুল। এভাবে তোমাদের WH কোশ্চেনগুলো সমাধান করবে। তারপরে আসি পরের নাম্বারে। তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর নাম্বারে আছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট ভ্যালু অফ টাইম, দেন কোশ্চেন দ্য ফলোয়িং, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সময়ের মূল্য সম্পর্কে একটা বক্সে তথ্য দেওয়া আছে, এই তথ্য অনুযায়ী তোমাদের পরের 3টা প্রশ্ন সমাধান করতে হবে। রিয়েলাইজ দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য বুঝতে হবে। রিমেম্বার দ্যাট টাইম ইজ লাইফ, মনে রাখতে হবে সময়ই জীবন। ডোন্ট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, একটি মুহূর্ত নষ্ট করা যাবে না। ইউজ ইউর টাইম প্রপারলি, তোমার সময় ভালোভাবে ব্যবহার করতে হবে। কিপ ইন মাইন্ড দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সবসময় মনে রাখতে হবে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তারপর কোশ্চেনগুলো সমাধান দেয়া আছে। হোয়াট শুড ইউ রিয়েলাইজ, তোমার কি অনুধাবন করা উচিত, উত্তর হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। হোয়াই শুড ইউ ইউজ ইউর টাইম প্রপারলি, কেন তুমি তোমার সময় যথাযথ ব্যবহার করবে। টু প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করার জন্য তোমাকে সময় ভালোভাবে ব্যবহার করতে হবে।
হাউ ক্যান ইউ ইউজ টাইম প্রপারলি, তুমি কিভাবে তোমার সময় যথাযথভাবে ব্যবহার করবে। উই ক্যান ইউজ টাইম প্রপারলি বাই রিয়েলাইজিং দ্য ভ্যালু অফ টাইম, আমরা সময়ের মূল্য বুঝে সময়কে ভালোভাবে ব্যবহার করব। রিমেম্বার দ্যাট টাইম ইজ লাইফ, মনে রাখতে হবে সময় জীবন। ওয়েস্টিং নট এ সিঙ্গেল মোমেন্ট, একটি মুহূর্ত নষ্ট করা যাবে না। অ্যান্ড রিমেম্বারিং দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এবং মনে রাখতে হবে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তোমাদের এই উত্তরগুলা এই বক্স থেকে তোমরা পেয়ে যাবে, তাহলে বক্সটা ভালোভাবে পড়তে হবে। তারপরে নাম্বারে আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য স্পোর্টস ডে অফ ইউর স্কুল কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস, তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে তোমাকে 5টি বাক্য লিখতে হবে। দেখো প্রশ্ন দেয়া আছে, when did the sports begin, খেলা কখন শুরু হবে। why, how many events were there, কতগুলো ক্রীড়াসূচি রয়েছে। what time did each event start, একটি ক্রীড়াসূচির জন্য কত সময় আছে। অ্যান্সার, the 10th annual sports program of my school began on Monday at 9 AM, আমার স্কুলের 10ম ক্রীড়া প্রতিযোগিতা সোমবার সকাল 9টায় শুরু হবে। There were 10 events of programs, সেখানে 10টি ক্রীড়াসূচি রয়েছে। ফার্স্ট 5 events at 9:30 AM, প্রথম 5টি ক্রীড়াসূচি সকাল 9:30 থেকে শুরু হবে। অ্যান্ড দ্য রেস্ট 5 begin at 11:30 AM, এবং পরের 5টি ক্রীড়াসূচি সকাল 11:30 থেকে শুরু হবে। আই গট 2 prizes, আমি 2টি পুরস্কার পেয়েছি। দ্য প্রোগ্রাম ওয়াজ ভ্যারি এনজয়েবল, অনুষ্ঠানটি অনেক উপভোগ্য ছিল। এটা তোমাদের আমি সমাধানটা বলে দিলাম বাংলা সহ। তারপর নাম্বার আছে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স, শব্দগুলো সাজিয়ে তোমাকে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। আমি 2টা দেখাই দিচ্ছি। এক নম্বরে আছে সিটি ইজ এ চিটাগাং বিগ, এটা কোনো সেন্টেন্স না, এটাকে এই শব্দগুলোকে তোমাকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। চিটাগাং ইজ এ বিগ সিটি, চট্টগ্রাম একটি বড় শহর। তারপরে দেখো বি নাম্বারটা, এগুলো তোমরা আগেই করছো, তোমাদের সমস্যা হওয়ার কথা না, শুধু একটি সংক্ষিপ্ত বর্ণনার জন্য এই ভার্চুয়াল ক্লাস। হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার। এবার বাকি রিয়ারেঞ্জগুলো করবা। তারপর নাম্বারে আছে ফর্ম পূরণ করতে হবে তোমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে, সমাধান দেয়া আছে, লিখে নিবা। তারপরে আসি ইংরেজির দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্র প্রথমে আসছে ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার বইয়ের, তোমাদের সবার কাছেই বইটা আছে, ইংলিশ গ্রামার বইয়ের পৃষ্ঠা 114 আমি রিয়া ইসলাম থেকে আমি একটি ছোট চায়ের পাত্র পর্যন্ত ট্রান্সলেশনগুলো ভালোভাবে অনুশীলন করবে। তারপরে আছে ডায়লগ, মেক এ ডায়লগ অ্যান্ড রেসপন্স, ইউজ
উড অর কুড। তোমাকে একটি ডায়লগ তৈরি করতে হবে। ডায়লগটা হচ্ছে বাবুল টেলস সালাম টু ওয়েট ফর হিম। বাবুল সালামকে অপেক্ষা করতে বলছে। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করতে হবে। ডায়লগ মানে কথোপকথন। বাবুল, হ্যালো, কুড ইউ প্লিজ ওয়েট ফর মি। বাবুল, ওহে, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? সালাম, অফকোর্স, অবশ্যই। হাউ মাচ টাইম, কত সময়? বাবুল, প্লিজ উড ইউ ওয়েট অনলি 5 মিনিটস। বাবুল, দয়া করে তুমি কি আমার জন্য 5 মিনিট অপেক্ষা করতে পারবে? সালাম, ওকে। সালাম, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। তারপরে নাম্বারে চলে আসি। তারপরে নাম্বারে গ্রামার বইয়ের 50 পৃষ্ঠার নাম্বার চেঞ্জ ডগ থেকে ফক্স পর্যন্ত ভালোভাবে পড়বে। এবার চলে আসছি প্রাথমিক গণিত। গণিত তোমাদের পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠার সমাধান। 17 নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1555, বড় সংখ্যাটি কত? তাহলে তোমাদেরকে বড় সংখ্যাটি বের করার জন্য এখানে যোগ করতে হবে। নম্বরের সমাধান, দুইটি সংখ্যার বিয়োগফল (930), ছোট সংখ্যাটি 1555। যোগ করতে হবে, বড় সংখ্যা বের করার জন্য যোগ করতে হবে। বড় সংখ্যাটি 0 সাথে 5 যোগ করলে 5, 5 আর 3 8, 9 আর 5 14, 14 4, হাতে থাকলো 1, 1 আর 1 2। উত্তর 2485। তারপরে নাম্বার, মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা রইল? প্রথমে চাউল, মাছ এবং সবজি যোগ করতে হবে, তারপর মোট টাকা থেকে বিয়োগ করলেই তার কাছে অবশিষ্ট কত টাকা আছে বের হয়ে যাবে। আঠারো নম্বর সমাধান, চাউল কিনলেন, $375 টাকার মাছ কিনলেন, 530 টাকার সবজি কিনলেন, 350 টাকার। এটা যোগ করতে হবে, যোগ করলে মোট সংখ্যাটা বের হয়ে যাবে। মোট কত খরচ করলেন বের হবে। মোট খরচ করলেন, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়, 7 আর 3 10, 5 15, 15 5, হাতে থাকলো 1, 3 3 6, 6 আর 5 11 আর 1 12। এখন তার কাছে কত অবশিষ্ট রইল সেটা বের করতে হবে। তার খরচ এবং তার কাছে মোট কত টাকা ছিল সেটা বিয়োগ করলেই
তার অবশিষ্ট টাকা বের হয়ে যাবে। আমি উপরের অংশটা মুছাই দিচ্ছি। তারপরে দেখো তার কাছে ছিল কত টাকা, 1500। তার কাছে ছিল 1500 টাকা, খরচ করলেন 1255 টাকা। তা থেকে বিয়োগ করলে তার কাছে কত অবশিষ্ট আছে সেটা বের হয়ে যাবে। উপরে ছোট সংখ্যা থাকলে, উপরে ছোট সংখ্যা আছে, শূন্য আছে, শূন্য থাকলে অবশ্যই 10 ধরে নিতে হবে, এটা তোমরা জানো। 10 থেকে 5 বাদ দিলে 5, 10 একটা এখানে আসলো, 6 হয়ে গেল। 10 থেকে 6 বাদ দিলে 4, আবার 10 একটা এখানে আসলো, 2, 3 হয়ে গেল। 5 থেকে 3 বাদ দিলে 2, 245 টাকা। তার কাছে অবশিষ্ট থাকলো 245 টাকা। এটাই উত্তর। তারপরে নাম্বার 19, একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল, এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। ওই খামারে 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে? খামারে মুরগির বাচ্চা ছিল 950টি, এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। তাহলে 950 থেকে আগে 532 বিয়োগ করতে হবে, তারপর বিয়োগ ফলের সাথে ওই খামারে নতুন মুরগির বাচ্চা যোগ করলে উত্তর বের হয়ে যাবে। তারপরে 19 নাম্বার সমাধান। নাম্বার, খামারের মুরগি বাচ্চা ছিল 950টি, বাচ্চা বিক্রি করা হলো 532টি। এটা বিয়োগ করতে হবে, অবশিষ্ট থাকে 10 থেকে 2 বাদ দিলে 8, 10 একটা এখানে আসলো, 3, 4 হয়ে গেল। 5 থেকে 4 বাদ দিলে 1, 9 থেকে 5 বাদ দিলে 4, 418টি। তারপরে ওই খামারে 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। অবশিষ্ট বাচ্চা আর নতুন বাচ্চা যোগ করলে উত্তর বের হয়ে যাবে। মোট খামারে কতটি মুরগির বাচ্চা আছে সেটা বের হয়ে যাবে। তাহলে অবশিষ্ট, আরেকবার লিখি,
বোঝার সুবিধার্থে তোমাদের আরেকবার লিখে দিচ্ছি। অবশিষ্ট রইল 418টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। আনা হলো 420টি। এটা এখন তোমাদের যোগ করতে হবে, যোগ করলেই মোটটা বের হয়ে যাবে। খামারে মুরগির বাচ্চা আছে যোগ করি। 8-এর সাথে 0 যোগ করলে 8 হবে। 2 আর 1-এ 3, 4 4-এ 8, 838টি। উত্তর 838টি। তারপরে সমাধান। বিশ নম্বর, রুমার 825 টাকা আছে, রুমার থেকে আনুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে? তপুর টাকা বের করতে হবে। আগে আনুর টাকা থেকে রুমার টাকা থেকে আগে আনুর টাকা বের করতে হবে। বিয়োগ দিলে এটা বের হয়ে যাবে। বিশ নম্বর সমাধান। দেখো 20 নম্বর সমাধান। আগে আনুর টাকাটা বের করে নেই। আনুর আছে রুমার টাকা থেকে আনুর বিয়োগ দেই। এটা বিয়োগ করে নেই। তোমরা সুবিধার্থে সাইডে বিয়োগ করে নিবা। 6 থেকে 5 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 8 থেকে 2 বাদ দিলে 6। সরি, এটা 200 5 5 0 610 টাকা। তাহলে আনুর বের হলো 610 টাকা। রুমার টাকা আর রুমার থেকে আনুর 215 টাকা কম আছে। এই দুটা বিয়োগ করে আনুর টাকা বের হলো। এবার দুজনের রুমার আর আনুর দুজনের মোট টাকা সমান, যেহেতু তপুর টাকা, তাহলে
রুমার টাকা আর আনুর টাকা যোগ করলেই তপুর টাকা বের হয়ে যাবে। আনুর 610 টাকা, দেখো এবার যোগ করব। 5 2 আর 1 3 8 আর 6 14, 1435 টাকা। দুজনের মোট টাকার সমান, যেহেতু তপুর টাকা তাহলে এটা বের হয়েছে তপুর টাকা। অতএব তপুর আছে 1435 টাকা, এটাই উত্তর। তারপরে তোমাদের হচ্ছে জ্যামিতি। জ্যামিতি আছে পুরুকোণ, দুটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান হলে কোণ দুটি একে অপরের পুরুকোণ। আমি তোমাদের সংক্ষিপ্তভাবে দেখাই দিই পুরুকোণটা কিভাবে আট করতে হবে। নব্বই ডিগ্রি বা এক সমকোণ আগে আট করে নিতে হবে। তারপরে এই দুই কোণের যোগফলই হচ্ছে পুরুকোণ। মাঝখানে দিলে এটা 45 ডিগ্রি আসবে, এটা 45 ডিগ্রি আসবে, 45 45 মিলে 90 হবে। দুটা কোণের যোগফলই হচ্ছে পুরুকোণ। সম্পূরক কোণ, দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান হলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ যেভাবে আট করতে হবে, এটা হচ্ছে 180 ডিগ্রি। তুমি এখানে ইচ্ছা মতো যে কোনো কোণ আট করতে পারো, এখানেও কোণ আট করতে পারো, এখানেও কোণ আট করতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা মতো কোণ আট করে এটা হবে তোমার সম্পূরক কোণ। 180 ডিগ্রি বা দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান হলে দুটি কোণের যোগফল যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয় তাহলে সেটা হবে সম্পূরক কোণ। এভাবে আট করতে হবে সম্পূরক কোণ। তারপরে আসি প্রাথমিক বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞান নবম অধ্যায়, শক্তি অধ্যায়টি ভালোভাবে তোমাদের রিডিং করতে হবে। গুরুত্বপূর্ণ লাইনগুলা পেন্সিল দিয়ে দাগিয়ে পড়বে। শক্তি বলতে বিভিন্ন শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি থাকে। আলোক শক্তির মাধ্যমে আমরা খাবার রান্না করি, আলো জ্বালাই। তারপরে হচ্ছে তাপ শক্তির মাধ্যমে আমরা রান্না করি। বিভিন্ন শক্তি সম্পর্কে
অধ্যায়ে বলা হয়েছে, ভালোভাবে রিডিং পড়বে। তারপরে অনুশীলনীর শূন্যস্থান, কিছু অতিরিক্ত শূন্যস্থানও দেওয়া হয়েছে, এটা সমাধান করবে। তারপর আছে সঠিক উত্তর, অনুশীলনীর প্রশ্ন সমাধান, শক্তি কি কি করতে পারে তার একটি তালিকা তৈরি করো, শীটে সমাধান সহ আছে, এটা ভালোভাবে পড়ে নেবে। তারপরে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায়, আমাদের বাংলাদেশ পাঠ্য বইয়ে 50 থেকে 57 পৃষ্ঠা, ভালোভাবে রিডিংটা পড়তে হবে। রিডিং পড়লে অনেক কিছু জানতে পারবে এবং শূন্যস্থান প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন সমাধানটা ভালোভাবে করতে পারবে। নবম অধ্যায় বাংলাদেশ, প্রথমে আছে বাংলাদেশের মানচিত্র, রাজনৈতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের 8টি বিভাগ সম্পর্কে বলা হয়েছে। সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম বিভাগ, ছোট বিভাগ ময়মনসিংহ বিভাগ। তারপরে আছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র, এখানে বাংলাদেশের পাহাড় পর্বত নদ নদী এই মানচিত্রে দেখানো হয়েছে। তারপরে বাংলাদেশের নদী, এই মানচিত্রে বাংলাদেশের নদ নদী সম্পর্কে বলা হয়েছে। তারপরে পানি সম্পদ, বাংলাদেশের বড় কয়েকটি নদী পদ্মা, মেঘনা, যমুনা, এটি ভালোভাবে পড়বে। তারপরে আছে বাংলাদেশের কৃষি ও বন, এখানে বাংলাদেশের কৃষি ও বন সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভালোভাবে পড়তে হবে। তারপরে দেখো অতিরিক্ত শূন্যস্থান সমাধান আছে রিডিং থেকে বাম ডান। আর অনুশীলনের 76 পৃষ্ঠার অল্প কথায় উত্তর দাও প্রশ্নগুলো সমাধান দেয়া হয়েছে। তারপরে আসি ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, আগের শীটে দ্বিতীয় অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে। এই শীটেও দ্বিতীয় অধ্যায়ের ইবাদত, দ্বিতীয় অধ্যায় ইবাদত বর্ণনামূলক প্রশ্নের 4টা বর্ণনামূলক প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। কিভাবে তাহরিমা বাঁধতে হয়, রুকু কিভাবে করতে হয়, সিজদাও করার নিয়ম, সালাতের নৈতিক উপকার কি। রিডিং পড়লে তোমরা এগুলার ভালোভাবে সমাধান করতে পারবে। তারপর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় মহাপুরুষ ও মহীয়সী নারী, অধ্যায়টি বারবার ভালো করে রিডিং পড়বে। এখানকার শূন্য স্থান পৃষ্ঠা উল্লেখ আছে, এখানকার শূন্য স্থান ভালোভাবে সমাধান করবে, সমাধান দেয়া হয়েছে শীটে। বাম ডান সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সমাধান আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে সমাধান করবে। তারপরে আসি কম্পিউটার শিক্ষা, আইসিটি। ষষ্ঠ অধ্যায় ফ্লপি ডিস্ক ও সিডির ব্যবহার। এই অধ্যায়টি রিডিং পড়লে ফ্লপি ডিস্ক এবং সিডির ব্যবহার সম্পর্কে ভালোভাবে ধারণা পাবে। সিডির মধ্যে অনেক তথ্য সংরক্ষণ করে রাখা যায়।
তারপরে আছে প্রশ্নের সমাধান, এগুলো ভালো করে পড়বে। আর সবার শেষে তোমাদের শীটের প্রশ্নপত্র আছে, এটা তোমরা ভালো করে শীটটা আগে পড়বে, তারপর প্রশ্নপত্রটা সমাধান করবে ভালোভাবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, অযথা বাসা থেকে বের হবা না প্রয়োজন ছাড়া। আর 30 মিনিট পর পর অবশ্যই হাত ধৌত করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।